ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল। 9 জনের মরদেহ উদ্ধার। যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রাণহানি বেড়ে 119। টানা বৃষ্টিতে ডুবেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল। নিজ নিজ শর্তে অনড় হামাস ইসরায়েল ভেস্তে যাচ্ছে যুদ্ধবিরতির আলোচনা। দখলদারদের আগ্রাসনে একদিনে নিহত 105। লোহিত সাগরে কার্গো জাহাজে হাউথির হামলা। ইরানের বিরুদ্ধে নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। যুদ্ধে ইসরায়েলের ভাড়াটে সেনাদের ভূমিকা তদন্তের দাবি তেহরানের। ধর্মীয় ঐক্যের আহ্বান। টানা দ্বিতীয় দিনের মতো কিয়েভে ব্যাপক আক্রমণ মস্কোর। ইউক্রেন জুড়ে 700-র বেশি ড্রোন হামলা। পাল্টা আঘাতের দাবি জেলেনস্কি বাহিনীর। এবং একের পর এক দেশে ট্রাম্পের শুল্ক ঝড়। ব্রাজিলের উপর 50% কর আরোপের হুঁশিয়ারি। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে পাল্টা ব্যবস্থার হুমকি লুলার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল চীন সীমান্ত। আকস্মিক বন্যায় ভেঙে গেছে দুদেশকে সংযোগকারী মৈত্রী সেতু। এতে এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্তত 20 জন। যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা কবলিত এলাকা। পানিবন্দী বহু মানুষ। তাদের উদ্ধারে চলছে অভিযান। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান নেপালের প্রধানমন্ত্রী। আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে দেশটির সেনাবাহিনী। এ দৃশ্য নেপালের রাসুয়া জেলার। নেপাল চীন সীমান্তের ভোতেকোশি নদীতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। আকস্মিক বন্যায় ভোতেকোশি নদীতে চীন ও নেপালকে সংযুক্তকারী ফ্রেন্ডশিপ ব্রিজ ভেঙে পড়েছে। এতে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের মধ্যে কয়েকজন চীনা নাগরিক রয়েছেন। ভূমিধসের কারণে আটকা পড়েছেন বহু পর্যটক। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে নেপালের সেনাবাহিনী। রাসুয়া জেলার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ চীনা নাগরিকরা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 80 কিলোমিটার উত্তরে চীনা সহায়তায় নির্মিত অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে কাজ করছিলেন। চীন থেকে আমদানি করা পণ্যবাহী কিছু কন্টেইনারও ভেসে গেছে পানির স্রোতে। রাস্তাঘাট, ব্রিজ, সীমান্তে অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী বহু মানুষ। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা ওলি। নেপাল চীন সীমান্তের কাছে হিমবাহ হ্রদের হঠাৎ বিস্ফোরণ থেকেই আকস্মিক বন্যা দেখা দিয়েছে বলে ধারণা আবহাওয়া বিভাগের। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 119 জনে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 173 জন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। দেশটির আরেক অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় আকস্মিক বন্যায় এ পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 35টি ঘরবাড়ি। টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি প্রদেশও। টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের কয়েকটি প্রদেশ। বুধবার দিনভর প্রবল বর্ষণে শানঝি, চংকিং ও গুইঝু প্রদেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। রাস্তায় ভেসে যায় যানবাহন। পাহাড় থেকে নামা ঢলে নদীর পাড় ভেঙে গেছে কিছু এলাকায়। শানঝির ওয়েনানে অন্তত 500 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। হুয়াঝু এলাকায় 90 মিনিটে বৃষ্টিপাত হয় 210 মিলিমিটার, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুইঝুতে টানা বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কায় শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়। পানির তোড়ে হাইওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে গেছে প্রায় 50 মিটার রাস্তা। প্রদেশের বিভিন্ন শহরে দেখা দিয়েছে মারাত্মক জলাবদ্ধতা। চীনা আবহাওয়া বিভাগ পূর্বাভাসে জানিয়েছে, ভারী বৃষ্টিপাত আরও কয়েকদিন চলতে পারে। তাই ভূমিধস ও নতুন করে বন্যার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রুইডেসো গ্রামে আকস্মিক পাহাড়ি ঢলে কয়েকজন প্রাণ হারিয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 35টি ঘরবাড়ি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, রুইডেসো নদীর পানি 1 ঘন্টার মধ্যে প্রায় 20 ফুট বেড়ে যায়। এখনও বন্যা সতর্কতা জারি রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে আছে ভূমিধসের সতর্কতাও। অন্যদিকে টেক্সাসেও বন্যায় বেড়েছে মৃতের সংখ্যা। নিখোঁজ রয়েছেন শতাধিক। তাদের উদ্ধারে এখনও চলছে অভিযান। শুক্রবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বিশ্বের একাংশ যখন ভয়াবহ বন্যায় বিপর্যস্ত, তখন ইতিহাসের ভয়াবহ দাবদাহে মাত্র
10 দিনে ইউরোপে জুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় 2300 জন। নতুন এক গবেষণায় দেখা গেছে এর মধ্যে অন্তত 1500 জনের মৃত্যু সরাসরি জলবায়ু পরিবর্তনের সঙ্গে জড়িত। ইউরোপের 12টি শহর ঘিরে করা এই গবেষণায় বলা হয়েছে, মানবসৃষ্ট দূষণের কারণে তাপমাত্রা বেড়েছে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিগত কয়েকদিন ধরে ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রার পারদ যেন নামছেই না। গরমে দুর্বিষহ সময় পার করছেন স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালির বিভিন্ন শহরের বাসিন্দারা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহে ইউরোপের 12টি বড় শহরে প্রাণ হারিয়েছেন আনুমানিক 2300 জন। নতুন এক গবেষণা অনুযায়ী এর মধ্যে অন্তত 1500 জনের মৃত্যু সরাসরি মানুষ সৃষ্ট জলবায়ু পরিবর্তনের সঙ্গে জড়িত। গবেষণায় অংশ নেন যুক্তরাজ্য, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের 5টি প্রতিষ্ঠানের জলবায়ু বিশেষজ্ঞরা। গবেষকরা জানান, যদি কার্বন নির্গমন ও জীবাশ্ম জ্বালানি পোড়ানো না হতো তবে এই দাবদাহ 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা থাকতে পারত। বিশেষজ্ঞরা জানান, তাপপ্রবাহ সবচেয়ে বেশি ক্ষতি করে শিশু, প্রবীণ, অসুস্থ ও খোলা আকাশের নিচে কাজ করা মানুষদের। শহরগুলোর পিচঢালা রাস্তায় তাপ শোষণ করে নেয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এই গবেষণার মৃত্যুর তথ্য ও স্বাস্থ্য মডেল ব্যবহার করে আসল প্রাণহানির পরিমাণের হিসাব করা হয়, কারণ বাস্তব পরিস্থিতিতে তাপপ্রবাহজনিত মৃত্যুর অনেকটাই চুপিসারে বাসা বা হাসপাতালে ঘটে থাকে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জলবায়ু গবেষণা সংস্থা জানায়, 2025 সালের জুন ছিল বিশ্বের 3য় সর্বোচ্চ উষ্ণতম জুন, আর পশ্চিম ইউরোপের ইতিহাসে এটি ছিল সর্বাধিক উষ্ণতম। সাইলেন্ট কিলার নামে পরিচিত এই দাবদাহ মোকাবেলায় ইউরোপের প্রস্তুতি এখনও যথেষ্ট নয় বলে মনে করছেন গবেষকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, আবারও গাজায় যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যেতে বসেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েল হামাসের নিজেদের দেয়া শর্তে অনড় থাকায় চুক্তিতে পৌঁছানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতেও গাজায় দখলদার বাহিনীর আগ্রাসনে আরও 105 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত 500-র বেশি। হামাসের পাল্টা হামলায় নিহত হয়েছে 5 ইসরায়েলি সেনা। অন্যদিকে লোহিত সাগরে কার্গো জাহাজে হাউথির হামলায় নিহত হয়েছেন 4 জন। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। বুধবারও উপত্যকার মধ্যাঞ্চল কেঁপে ওঠে ইসরায়েলি বিমান হামলায়। খান ইউনিস, আল শাতি শরণার্থী শিবির সহ বিভিন্ন জায়গায় এদিন হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি, আহত 500-র বেশি। পাল্টা হামলা চালিয়েছে হামাসও। গাজার উত্তরাঞ্চলের শহর বেইত হানুনে তাদের হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা হতাহতের খবর পাওয়া গেছে, যদিও এ বিষয়ে কিছু জানায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই পরিস্থিতির মধ্যেই কাতারের দোহায় চলছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির পরোক্ষ আলোচনা, তবে এখন পর্যন্ত চুক্তিতে পৌঁছানো যায়নি। হামাস জানিয়েছে, তারা 10 জিম্মি মুক্তির প্রস্তাব দিলেও স্থায়ীভাবে সংঘাত বন্ধের বিষয়ে এখনও আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার লক্ষ্য বন্দীদের মুক্ত করে হামাস নির্মূল করা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একই কৌশলে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোর করে নয়, বরং তাদের সম্মতি নিয়েই স্থানান্তর করা হবে বলে দাবি করেন নেতানিয়াহু। তবে ফিলিস্তিনের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে শুরু হওয়া আলোচনা স্থগিত হয়ে গেছে। উত্তেজনা বেড়েছে লেবাননেও। দেশটির দক্ষিণাঞ্চলে ঢুকে হিজবুল্লাহর ঘাঁটিতে বিশেষ অভিযান চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ, তবে এতে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এটাই গেল বছরের নভেম্বরের যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলের প্রথম স্থল অভিযান। বৈরুত বলছে, এই হামলা কেবল যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, তাদের সার্বভৌমত্বেরও অবমাননা। অন্যদিকে লোহিত সাগরে একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে হাউথি বিদ্রোহীরা। এই ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন। হামলার পর জাহাজটি ডুবে গেছে বলে দাবি করেছে হাউথি। এই ঘটনায় এখনও কয়েকজন নিখোঁজ আছেন বলে জানা গেছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি নিপীড়নের সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখোমুখি হলেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিস। নিষেধাজ্ঞার আওতায় তার সম্পদ জব্দ করার পাশাপাশি পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক প্রতিক্রিয়ায় মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছেন আলবানিস।
ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় কাল হলো জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা অ্যালবানিজের। গাজা ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা ও গণহত্যার নথিপত্র প্রস্তুত করায় স্থানীয় সময় বুধবার তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এ নিষেধাজ্ঞার আওতায় আলবানিজের মার্কিন সম্পদ জব্দ করার পাশাপাশি তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আলবানিজ আইসিসিকে ব্যবহার করে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা চালাতে চাচ্ছেন। প্রতিক্রিয়া হিসেবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেন আলবানিজ। বলেন, মাফিয়া সুলভ ভয়ের কৌশলে কাজ হবে না। তিনি আরো বলেন, যারা গণহত্যা চালায় তাদের থামাতে হবে এবং যারা তা থেকে লাভবান হয় তাদের শাস্তি দিতে হবে। পাশাপাশি যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে আকাশপথ ব্যবহারে অনুমতি দেয়াকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সহায়তা বলে মন্তব্য করেন তিনি। এর আগে আলবানিজ বলেছিলেন, গাজায় হিরোশিমার থেকেও বেশি বোমা ফেলেছে ইসরায়েল। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, জাতিসংঘ প্রতিনিধিরা কোনো সরকারের সন্তুষ্টির জন্য কাজ করেন না। তারা আইনানুগ ন্যায়বিচার নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর ওপর সরাসরি হুমকি বলেও উল্লেখ করা হয়। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। 12 দিনের তেহরান তেল আবিব যুদ্ধে ইসরায়েলের ভাড়াটে সেনাদের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছে ইরান। মানবাধিকার পরিষদ ও সাধারণ পরিষদের পরবর্তী প্রতিবেদনে ইসরায়েলি আগ্রাসনের তথ্য অন্তর্ভুক্তির জন্য জাতিসংঘে চিঠি পাঠিয়েছে তেহরান। ধর্মীয় সহনশীলতার ডাক দিয়ে ইরান জুড়ে ইহুদি খ্রিস্টান মুসলিম ঐক্যের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়ে 12 দিনের সামরিক যুদ্ধের শুরু করে ইসরায়েল। বিনিয়ামিন নেতানিয়াহু বিদেশি সরকারের সহায়তায় ভাড়াটে সেনা ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছে তেহরান। সুষ্ঠু তদন্তে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে খামেনি প্রশাসন। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, বিদেশি সরকারের মদতে গঠিত সশস্ত্র নেটওয়ার্ক ইরানের ড্রোন হামলা, বিজ্ঞানী হত্যা এবং সামরিক স্থাপনায় নাশকতার মতো কার্যক্রম চালিয়েছে। চিঠিতে আরও দাবি করা হয়, ইসরায়েলের হামলায় 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তেল আবিবের এমন কার্যক্রম জাতিসংঘ সনদ ও ভাড়াটে সেনা ব্যবহারের নিষেধাজ্ঞা সম্পর্কিত 1989 সালের আন্তর্জাতিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে তেহরান। ইরান জাতিসংঘকে দ্রুত তদন্ত করে মানবাধিকার পরিষদ ও সাধারণ পরিষদের পরবর্তী রিপোর্টে এসব তথ্য অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে। 12 দিনের আগ্রাসনে এই ভাড়াটে বাহিনীগুলো ইন্টারনেট নিয়ন্ত্রিত স্পাইক মিসাইল, রিমোট লঞ্চার এবং ড্রোন দিয়ে প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অকার্যকর করে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। এর মধ্যে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে 22টি কোম্পানি ইরানের তেল রপ্তানিতে আর্থিক লেনদেন ব্যবস্থার মাধ্যমে সহায়তা করেছে। এসব কোম্পানিকে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস ও কুডস ফোর্সের ছত্রছায়ায় ইরানি তেল বিক্রি ও অর্থ স্থানান্তরের অভিযোগে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। তেহরানে এক সম্মেলনে বক্তারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সব ধর্মের মানুষকে ঐক্যের আহ্বান জানান। আহলে বাইত ওয়ার্ল্ড অ্যাসেম্বলির প্রধান মোহাম্মদ হাসান আখতারি জানান, শুধু বিবৃতি নয়, বরং নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে ধর্মীয় নেতাদের। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মদদে হয় সন্ত্রাসী কর্মকাণ্ড, দাবি পাকিস্তানের। পেহেলগামের হামলায় জড়িতদের তথ্য লুকাচ্ছে নয়াদিল্লি, অভিযোগ বেলোয়াল ভুট্টোর। ইউক্রেন জুড়ে নজিরবিহীন হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে লুস্ক শহর সহ 10টি অঞ্চলে 728টি ড্রোন দিয়ে আক্রমণ চালানো হয়। একই সঙ্গে ছোড়া হয় অন্তত 13টি ক্ষেপণাস্ত্র। জবাবে রাশিয়ার 6টি অঞ্চলে 86টি ড্রোন হামলা চালায় ইউক্রেনও। এতে কুর্স্ক শহরে একজন নিহত ও শিশুসহ কয়েকজন আহত হয়েছে। এদিকে 2014 সালে মালয়েশিয়ান MH17 বিমান ভূপাতিত করার ঘটনায় রাশিয়াকে দায়ী করে রায় দিয়েছেন ইউরোপের সর্বোচ্চ মানবাধিকার আদালত। ইউক্রেনে ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার বিভিন্ন গণমাধ্যম জানায়, সীমান্তবর্তী লুৎস্ক শহর ও এর আশপাশের কয়েকটি অঞ্চলে 7 শতাধিক ড্রোন ও 10টির বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করে রুশ সেনারা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, ঘটেছে প্রাণহানি, আহত হয়েছেন অনেকে। কিয়েভ দাবি করেছে এদিন বহু ড্রোন তারা ভূপাতিত করেছে, নয়তো হতাহত অনেক বেশি হতো। সীমান্তবর্তী শহরটি পশ্চিমা সামরিক সাহায্যের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। হামলার মাত্রায় এতটাই আতঙ্ক ছড়ায় যে পোল্যান্ড তাদের যুদ্ধবিমান তৎপর করে আকাশসীমায় নজরদারি বাড়ায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার উদ্দেশ্য শান্তির বার্তা নয়, বরং হামলার ক্ষমতা দেখানো।
পাল্টা পদক্ষেপে রাশিয়ার কয়েকটি অঞ্চলে অর্ধশতাধিক ড্রোন দিয়ে হামলা চালায় ইউক্রেন। হামলায় রাশিয়ার কুর্স্ক শহরে কয়েকজন হতাহত হন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনের বেশিরভাগ ড্রোনই সফলভাবে প্রতিহত করা গেছে। তবে ইউক্রেনের পক্ষ থেকেও রাশিয়ার সামরিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। এদিকে ইউরোপের সর্বোচ্চ মানবাধিকার আদালত রাশিয়ার বিরুদ্ধে এক ঐতিহাসিক রায় দিয়েছেন। 2014 সালে মালয়েশিয়ান MH17 বিমান ভূপাতিত করার ঘটনায় রাশিয়াকে দায়ী করেছেন আদালত। ইউক্রেন ও নেদারল্যান্ডসের দায়ের করা আলাদা মামলার ভিত্তিতে আদালত এ সিদ্ধান্ত দেন। এবারই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে 2014 সালে মালয়েশিয়ার বিমান ভূপাতিত করার জন্য রাশিয়াকে সরাসরি দায়ী করা হলো। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। একের পর এক দেশে ট্রাম্পের শুল্ক ঝড়। নতুন করে আরও 8টি দেশের সরকার প্রধানকে শুল্কের নোটিশ পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় রয়েছে ব্রাজিল, ইরাক, লিবিয়া, ফিলিপিন্স সহ একাধিক দেশ। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর বিরুদ্ধে গুরুতর অবিচারের অভিযোগে দেশটির উপর সর্বোচ্চ 50% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক দেশের উপর উচ্চ শুল্ক আরোপ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 67%, that's tariff. চলতি বছরে শুল্ক আয়ের লক্ষ্যমাত্রা $30,000 কোটি নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। সেই লক্ষ্য পূরণে চলতি সপ্তাহেই 22টি দেশের সরকার প্রধানের কাছে শুল্ক আরোপের চিঠি পাঠিয়েছে হোয়াইট হাউস। চিঠিতে প্রতিটি দেশের জন্য নির্দিষ্ট হারে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। বুধবার নতুন করে আরও 8টি দেশের ওপর করা হয় শুল্ক আরোপ। নতুন 8টি দেশের তালিকায় থাকা ব্রাজিলের ওপর সর্বোচ্চ 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের অভিযোগ, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর বিরুদ্ধে চলমান বিচার রাজনৈতিক প্রতিশোধের শামিল। চিঠিতে ট্রাম্প আরও জানান, এই বিচারের অবসান এখনই হওয়া উচিত, না হলে শুল্ক কার্যকরের হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া আফ্রিকার 5টি দেশের নেতার সঙ্গে বৈঠকে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের প্রতি খারাপ আচরণের কারণেও ব্রাজিলের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে যেমন আচরণ করা হয়েছে তার উপর ভিত্তি করেই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা আজকেও এমন কিছু দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দিতে যাচ্ছি। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ব্রাজিল। ব্রাজিল আমাদের প্রতি ভালো আচরণ করেনি, একেবারেই না। পাল্টা প্রতিক্রিয়ায় ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ব্রাজিল কোনো বিদেশি চাপ মেনে নেবে না। যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা 50% শুল্ক আরোপের হুমকি দেন তিনি। বর্তমানে ব্রাজিলে মার্কিন পণ্য আমদানির চেয়ে রফতানি বেশি। এক্ষেত্রে ব্রাজিলের অতিরিক্ত শুল্ক আরোপে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে খোদ মার্কিন অর্থনীতি। এছাড়া শ্রীলঙ্কা, আলজেরিয়া ও ইরাকের ওপর মার্কিন শুল্ক ধরা হয়েছে 30%। মলডোভা, লিবিয়া ও ব্রুনেইয়ের জন্য হার 25%, আর ফিলিপিন্সের ওপর 20% হারে শুল্ক বসানো হয়েছে। ট্রাম্প অবশ্য অন্যান্য দেশকেও সতর্ক করে দিয়েছেন যে যদি তারা যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করে তবেই এই শুল্ক এড়ানো সম্ভব। আগস্ট মাসের 1 তারিখের মধ্যে কোনো সমঝোতা না হলে এই শুল্ক কার্যকর হবে বলেও সাফ জানিয়ে দেন ট্রাম্প। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাকিস্তানকে অস্থির রাখতে চায় বলে মন্তব্য করেছেন পাক সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি দাবি করেন, পাকিস্তানে বিস্ফোরণ, গুপ্ত হত্যা থেকে শুরু করে সন্ত্রাসী তৎপরতায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ মদদ আছে। অন্যদিকে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো বলেছেন, গেল এপ্রিলে পেহেলগামে হামলার সঙ্গে তার দেশ জড়িত ছিল না। ভারত সরকার হামলায় জড়িতদের বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে। সম্প্রতি দুই প্রতিবেশী দেশের মধ্যকার সংঘাত থামলেও কথার লড়াই চলছেই। সম্প্রতি আল জাজিরাকে একান্ত সাক্ষাৎকার দেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এ সময় সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের কড়া সমালোচনা করেন তিনি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে পাকিস্তানে সন্ত্রাসবাদের প্রধান স্থপতি আখ্যা দিয়ে শরীফ চৌধুরী দাবি করেন, পাকিস্তানে বিস্ফোরণ, গণহত্যা থেকে শুরু করে সন্ত্রাসী তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ মদদ রয়েছে। তিনি ফিতনা আল খারেজি ও ফিতনা আল হিন্দুস্তান নামের সংগঠনগুলোর সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন।
শরীফ চৌধুরী অভিযোগ করে বলেন, ভারতের লক্ষ্য হচ্ছে পাকিস্তানকে স্থায়ীভাবে সন্ত্রাসবাদের জালে জড়িয়ে রাখা, যাতে দেশটি এগিয়ে যেতে না পারে। এর মধ্য দিয়ে ভারত আঞ্চলিক আধিপত্য বিস্তার করতে চায়। তার আরও অভিযোগ, ভারত সরকারের এই মনোভাব যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে পরিস্থিতিকে। তবে পাকিস্তান বরাবরই এই উত্তেজনায় পা না দিয়ে পরিপক্ব আচরণ করছে বলেও দাবি করেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র। এদিকে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেছেন, গেল এপ্রিলে পেহেলগামে হামলার পর পাকিস্তান আন্তর্জাতিক তদন্তে সম্মত হলেও ভারত সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এমনকি হামলায় জড়িতদের পরিচয় ভারত সরকার প্রকাশ করছে না বলেও অভিযোগ করেন তিনি। হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার দাবি করলেও ভারত এখন পর্যন্ত কোনো প্রমাণ হাজির করতে পারেনি বলেও জানান বিলাওয়াল ভুট্টো। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্রের মন্তব্য এবং সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রীর কথার কোনো জবাব এখনও দেয়নি নয়াদিল্লি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে 10 দিনের সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ান। এ মহড়ার লক্ষ্য চীনের কোস্ট গার্ড এবং আধা সামরিক নৌ ইউনিটের সাম্প্রতিক হয়রানির বিপরীতে বাস্তব প্রতিরোধ গড়ে তোলা। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে কিভাবে কমান্ড বিকেন্দ্রীকরণ করা হবে সে বিষয়েও প্রস্তুতি নেওয়া হচ্ছে মহড়ায়। চীনের চাপ যত বাড়ে, তাইওয়ানের প্রতিরক্ষা প্রস্তুতিও ততই জোরালো হয়। এক পক্ষ ইতিহাসের দাবি তোলে, আরেক পক্ষ লড়াই করে স্বাধীন অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। স্থানীয় সময় বুধবার চীনের আগ্রাসী হুমকির বিপরীতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে 10 দিনের সামরিক মহড়া শুরু করে তাইওয়ান। এই মহড়ার লক্ষ্য চীনের কোস্টগার্ড এবং আধা সামরিক নৌ ইউনিটের সাম্প্রতিক হয়রানির বিপরীতে বাস্তব প্রতিরোধ গড়ে তোলা। মূলত চীনের উপকূল ঘেঁষা তাইওয়ানের দ্বীপগুলোতে সম্ভাব্য হামলার আগাম প্রতিক্রিয়ায় এই মহড়া, যেখানে কৌশলগতভাবে মজবুত করা হচ্ছে বন্দর ও অবতরণ উপযোগী এলাকা। মহড়ায় দ্বীপ জুড়ে বিভিন্ন বন্দরে নৌবাহিনীর জাহাজগুলোকে সক্রিয় অবস্থায় দেখা যায়। পাশাপাশি রিজার্ভ সেনাদের প্রশিক্ষণের জন্য ডাকা হয়। জানা যায়, এবছর মহড়ায় প্রায় 22,000 রিজার্ভ সেনা অংশ নিচ্ছেন। এতে যুক্ত হয়েছে মার্কিন তৈরি লকহিড মার্টিনের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম এবং তাইওয়ানে উন্নয়নকৃত স্কাইসোর্ড ক্ষেপণাস্ত্র। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে কিভাবে কমান্ড বিকেন্দ্রীকরণ করা হবে এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে এই মহড়ায়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। প্রেসিডেন্ট এরদোয়ানকে অপমানের অভিযোগে তুরস্কে গ্রোক চ্যাটবট নিষিদ্ধের নির্দেশ, আনুষ্ঠানিক তদন্ত শুরু। প্রতিক্রিয়া নেই মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট। তার বিরুদ্ধে সামরিক আইন ইস্যুতে প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। এর রায়ের কারণে ইউন মাসখানেক বা তার চেয়েও বেশি সময় হেফাজতে থাকতে পারেন। চলতি বছরের মার্চে তাকে মুক্তি দেওয়া হলেও 4 মাসের মাথায় আবারও ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে সাবেক এই প্রেসিডেন্টকে। তার ফৌজদারি মামলার বিশেষ প্রসিকিউটর চো ইউন সকের নেতৃত্বাধীন তদন্তকারী দল রোববার আদালতে তার গ্রেফতারি পরোয়ানার আবেদন জমা দেওয়ার আগে ইউনকে 2 দফা জিজ্ঞাসাবাদ করা হয়। গেল ডিসেম্বরে কয়েক ঘন্টার জন্য সামরিক আইন জারি করে ক্ষমতার অপব্যবহার এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ তার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে সরকারি চাকরি থেকে কর্মী ছাঁটাই পরিকল্পনায় আরেক ধাপ এগোলো ট্রাম্প প্রশাসন। সর্বোচ্চ আদালতের রায়ে নির্বাহী আদেশের বৈধতা মেলায় নতুন করে শুরু হতে পারে বড় পরিসরের ছাঁটাই প্রক্রিয়া। বিষয়টিকে প্রশাসনের একটি নীতিগত অগ্রগতি হিসেবে দেখা হলেও সংশ্লিষ্টরা বলছেন এতে চাকরি হারাতে পারেন হাজারো মার্কিন। গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের ডজন খানেক দপ্তরে জনবল কমানোর পরিকল্পনা নেওয়া হয়। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, কৃষি, বাণিজ্য, স্বাস্থ্য, অর্থসহ কয়েকটি মন্ত্রণালয় এই পরিকল্পনার আওতায় ছিল। তবে গেল মে মাসে ক্যালিফোর্নিয়ার একটি আদালত ট্রাম্পের ছাঁটাই পরিকল্পনায় সাময়িক নিষেধাজ্ঞা দিলে বিষয়টি ঝুলে যায়। তবে এবার মার্কিন প্রেসিডেন্টের পক্ষে রায় দিলেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। এক সংক্ষিপ্ত আদেশে সুপ্রিম কোর্ট জানান, ট্রাম্প আইনের সীমা অতিক্রম করেননি। প্রেসিডেন্ট মার্কিন কংগ্রেসের পরামর্শ ছাড়াই দপ্তর পুনর্গঠনের নির্দেশ দিতে পারেন না, আগের এমন যুক্তি গ্রহণ করেননি সর্বোচ্চ আদালত। যদিও কোন সংস্থা থেকে কর্মী ছাঁটাই করা যাবে, কত সংখ্যক কর্মী ছাঁটাই করা হতে পারে, সুপ্রিম কোর্ট এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি। তবে আগের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় চাকরি হারানোর আশঙ্কা আরও বেড়েছে।
আদালতের রায়কে প্রেসিডেন্টের বিজয় বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস, বলেছে এটি সরকারি খাতের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়। তবে কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, আদালতের রায় পেলেও এখনই ছাঁটাই কার্যক্রম শুরু করা যাবে না। আইনি জটিলতা, ইউনিয়ন বিরোধিতা এবং সিভিল সার্ভিস সুরক্ষা বিষয়ক বাধাগুলো ছাঁটাইয়ের সময় ও পরিধি নির্ধারণ করবে। যদিও বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মার্কিন পররাষ্ট্র দফতর এরই মধ্যে প্রায় 2000 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। মার্কিন সুপ্রিম কোর্টের রায় নিয়ে সতর্ক বার্তা দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের মতে এই সিদ্ধান্তে বড় পরিসরে কর্মী ছাঁটাই ও সরকারি কাঠামো ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে $4 ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার মূল্যের মাইলফলক ছুঁয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার এই চিপ নির্মাতা কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর 2.8% বেড়ে সর্বকালের সর্বোচ্চ $163.42 পৌঁছায়। দিনের লেনদেন শেষে কোম্পানিটির বাজার মূল্য অবশ্য $3.87 ট্রিলিয়ন নেমে আসে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তির চাহিদা বাড়তে থাকায় এই কোম্পানির শেয়ার দরও বেশ বেড়েছে। এর আগে 2023 সালের জুনে এনভিডিয়া প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন বাজার মূল্যে পৌঁছায়। মাত্র এক বছরের মধ্যে তা 3 গুণ বেড়ে $4 ট্রিলিয়নে পৌঁছালো। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নির্মাণাধীন একটি বিশাল শিল্প টানেলের একাংশ ধসে পড়ায় অন্তত 15 শ্রমিক আটকা পড়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, তাদের উদ্ধারে অভিযান চলছে। বুধবার শিল্প টানেলের অংশটি ধসে পড়লে ভেতরে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন। টানেলের একমাত্র প্রবেশ পথ থেকে প্রায় 9.6 কিলোমিটার ভেতরে অবস্থান করছিলেন তারা। স্থানীয় সময় রাত 9টার দিকে টিভি ফুটেজে কয়েকজনকে টানেল থেকে বের হয়ে আসতে দেখা যায়। বাকিদের উদ্ধারে অব্যাহত রয়েছে অভিযান। দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত 100-র বেশি ফায়ার সার্ভিস কর্মী। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে অপমান করার অভিযোগে গ্রোক চ্যাটবট নিষিদ্ধের নির্দেশ দিয়েছেন তুরস্কের একটি আদালত। এ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কার্যালয়। এআই টুল ব্যবহারের ওপর এটি তুরস্কের প্রথম নিষেধাজ্ঞা। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। মার্কিন ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ কোম্পানি XAI চ্যাটবট গ্রোকের ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক। তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে নিয়ে অপমানমূলক মন্তব্য করায় এ নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। এরই মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আঙ্কারার প্রধান আইনজীবীর কার্যালয়। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, গ্রোক তুর্কি ভাষায় কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার সময় এরদোয়ান, কামাল আতাতুর্ক এবং ইসলাম ধর্মকে অবমাননা করে এমন সব আপত্তিকর বিষয়বস্তু সামনে নিয়ে আসে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্তৃপক্ষ বিটিকে আদালতের আদেশের পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। পাশাপাশি প্রেসিডেন্টের প্রতি অপমানকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে এর জন্য শাস্তি হিসেবে 4 বছরের কারাদণ্ড রয়েছে বলেও জানান আদালত। 2022 সালে ওপেন এআই এর চ্যাট জিপিটি চালু হওয়ার পর থেকে রাজনৈতিক পক্ষপাত, হিংসাত্মক বক্তব্য এবং তথ্যগত অসঙ্গতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। যদিও গ্রোক এরই মধ্যে ইহুদি বিরোধী এবং অ্যাডলফ হিটলারের প্রশংসার অভিযোগে তৈরি কন্টেন্ট সরিয়ে নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, আইনটি প্রায় ভিন্নমত দমন করার জন্য ব্যবহৃত হয়, যদিও সরকার বলছে এটি রাষ্ট্রের মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনীয়। মৌসুমী সাথী, সময় সংবাদ। ফ্রান্সের রাজধানী প্যারিসে চলছে জর্জিও আরমানির চমকপ্রদ ফ্যাশন উইক। এই শোতে আরও অংশ নিচ্ছে শিয়াফার্লি, শ্যানেল, মার্চিয়েলে আর ব্যালেন্সিয়াগা ব্র্যান্ড। টেলকোট, টিউল গাউন আর ঝলমলে অলঙ্করণে মঞ্চ জুড়ে ছিল কালো মখমলের রাজত্ব। প্যান্টস্যুট আর স্লিম ড্রেসে ফুটে ওঠে আরমানির চিরচেনা শৈলী। স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসের গ্ল্যামার হেডকোয়ার্টারে শুরু হয় জর্জিও আরমানির প্রাইভে হুট কোটর ফ্যাশন উইক, যেখানে একের পর এক প্রদর্শন করা হয় জর্জিও আরমানির এবারের মৌসুমের মখমলের পোশাকের কালেকশন। পাশাপাশি এই শোতে আরও অংশ নিচ্ছে শিয়াপারেলি, শ্যানেল, মার্জিয়েলা আর ব্যালেন্সিয়াগা।
মখমলের দারুণ বুনন, ঝলকে ভরা অলংকার আর ক্লাসিক সিলুয়েটের মাতাল করা এই শোতে ছিলেন না জর্জিও আরমানি। এক বিবৃতিতে তিনি জানান, গেল ২০ বছরের প্রাইভে ইতিহাসে এবারই প্রথম তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না। সম্প্রতি মিলানে হাসপাতালে কিছুদিন কাটানো এই ডিজাইনার বর্তমানে বিশ্রামে রয়েছেন। তবে ভিডিও কলে মেকআপ থেকে ফিটিং সবখানে সরাসরি যুক্ত ছিলেন। জর্জিও আরমানির প্রাইভে হাউট কোটোর ফ্যাশন উইক চলবে স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সুইডেনের প্রাচীন গোটল্যান্ড দ্বীপে রয়েছে ইউরোপের সবচেয়ে বড় আইসক্রিমের দোকান, যেখানে ৩৬৫টির বেশি ভিন্ন স্বাদের আইসক্রিম পাওয়া যায়। প্রতিদিন ৬ থেকে ৭ হাজার মানুষ আইসক্রিম খেতে যান সেখানে। গটল্যান্ড থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। ঐতিহ্যে ভরা এক প্রাচীন দ্বীপ সুইডেনের গোটল্যান্ড, যেখানে রয়েছে হাজার বছরের প্রাচীন ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য। তবে এর বাইরেও এই দ্বীপটির আরেকটি বিশেষ দিক হলো এখানে রয়েছে গ্লস ম্যাগাজিনের আইসক্রিম শপ, যেটি ইউরোপের সবচেয়ে বড় আইসক্রিমের দোকান, যেখানে ভ্যানিলা, চকলেট কিংবা ম্যাঙ্গো ছাড়াও রয়েছে এমন ভিন্ন স্বাদের আইসক্রিম যা অবাক করে সেখানকার দর্শনার্থী ও পর্যটকদের। কোকাকোলা, রেডবুল, রসুন, অলিভ অয়েল, লিকারিশ, এমনকি চিলি চকলেট সহ ভিন্ন স্বাদের আইসক্রিম আছে এখানে। শুরুতে 140টি স্বাদের আইসক্রিম নিয়ে শুরু করা এই সব মানুষের চাহিদা অনুযায়ী বর্তমানে তৈরি করছে 365টির বেশি ভিন্ন স্বাদের আইসক্রিম। যে কোনো উৎসব বা চাহিদা অনুযায়ী সময়ে সময়ে ফ্লেভার পরিবর্তন করা হয়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আইসক্রিমের দোকানে। আমাদের কাছে প্রায় 365টি ফ্লেভার আছে। এখানে প্রতিদিন প্রায় 6 থেকে 7 হাজার মানুষ আসেন। ভিন্নধর্মী আইসক্রিমগুলোর স্বাদ উপভোগ করতে সুইডেন ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গ্লস ম্যাগাজিনের আইসক্রিম শপে আসেন হাজারো মানুষ। গ্রীষ্মে প্রতিদিন 6 থেকে 7 হাজার দর্শনার্থী ভিড় করেন এই আইসক্রিম শপে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল। 9 জনের মরদেহ উদ্ধার। যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রাণহানি বেড়ে 119। টানা বৃষ্টিতে ডুবেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল। নিজ নিজ শর্তে অনড় হামাস ইসরায়েল ভেস্তে যাচ্ছে যুদ্ধবিরতির আলোচনা। দখলদারদের আগ্রাসনে একদিনে নিহত 105। লোহিত সাগরে কার্গো জাহাজে হাউথির হামলা। এবং টানা দ্বিতীয় দিনের মতো কিয়েভে ব্যাপক আক্রমণ মস্কোর। ইউক্রেন জুড়ে 700-র বেশি ড্রোন হামলা। পাল্টা আঘাতের দাবি জেলেনস্কি বাহিনীর। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।